প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। গল্পের নাম ছায়া শত্রু। শুরু করছি প্রথম অংশ। এক। কু ঝিকঝিক। শেষ রাতের বুক চিরে এগিয়ে চলেছে সর্দান প্যাসিফিকের স্পেশাল ট্রেন। 10-12 মাইল দূর থেকেও শোনা যায় এর তীক্ষ্ণ ভেপু। রেইলে চাকার ঘর্ষণে আগুনের ফুলকি ছোটে। আগ্রাসী থাবা বাড়াতে চায় ডানের তীর্ণ প্রান্তরের দিকে। ইঞ্জিনের চিমনি থেকে প্রকাণ্ড পেটমোটা গম্বুজের মতো ধোঁয়া ওঠে ভকভক। বাতাসের তোড়ে ছেঁড়া মেঘের মতো উড়ে যায় পেছনে। পশ্চিমে সান অ্যান্ডেস পর্বতমালার ছায়ায় শায়িত হোয়াইট স্যান্ডস মরুভূমি পানে হারিয়ে যায় ধীরে ধীরে। ইঞ্জিন রুমের লোহার পাটাতনে দীর্ঘ পায়ে দাঁড়িয়ে বয়লারের প্রেসার গজের উপর এতক্ষণ চোখ রাখছিল ইঞ্জিনিয়ার। এবার ডানে ঝুঁকে ক্যাবের বাইরে গলা বাড়িয়ে সামনে তাকালো। না, কাল বাসল্যান্ড এর এই অরণ্য থেকে ক্যানিয়ন অভিমুখে চলে যাওয়া বাঘটা দেখা যাচ্ছে না। এখনো হিকারিয়া পাহাড়ের আড়ালে রয়েছে। ঠায় কিছুক্ষণ ওভাবে থাকে ইঞ্জিনিয়ার। পাহাড়ি দমকা হাওয়ায় তার শরীর জুড়িয়ে যায়। মনে মনে নিজের দুর্বুদ্ধিকে গাল দেয় সে। কি কুলক্ষণে যে ব্লাস্ট ফার্নেসের খবরদারি করার চাকরিটা নিয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ভেতরে টেনে নিল এডি মারফি। গাড়ির গতি কমে যাওয়ায় কষে ধমক লাগালো স্টাকারকে। বসের গালমন্দ কোনো কালেই গায়ে মাখে না স্টকার, আজও মাখল না। এমনিতেই ঘামে তেলতেলে হয়ে আছে তার আলকাতরা কালো ত্বক। ছন্দময় ভঙ্গিতে বয়লারে একের পর এক লার্কির বোঝা ফেলতে লাগল। তার দায়িত্ব বয়লারে জ্বালানি ফেলা, তাই করছে সে। যতই গালমন্দের পুষ্প বৃষ্টি হোক, কাজের গতি তাতে পারবে না কিছুমাত্র। যেমন হয়ে থাকে সাদার্ন প্যাসিফিকের ইঞ্জিনিয়াররা। এডি মারফিও বদমেজাজি। বয়লারের প্রেসার বাড়লে খিস্তি করে, কমলেও করে। কিন্তু প্রেসার যখন ঠিক থাকে তখনও কেন দাঁত খিঁচুনি দেয় এটা বোধগম্য হয় না ডেভিডের। তবে একটা জিনিস সে বোঝে, হাওয়ার সাথে একজন কুস্তি লড়তে চাইলে তাকেও তাল মেলাতে হবে। এমন দিব্যি দেয়নি কেউ, আর দিলেও সে মানবে কেন। সারদান প্যাসিফিকের এই স্পেশাল ট্রেনটা আকারে ছোট। লোকোমোটিভ, ফুয়েল ওয়াগন আর একদম পেছনে ক্যাবুস বা রেস্ট রুম। ট্রেনের যাত্রী বলতে দুজন, উভয়ই পিঙ্কারটনের গোয়েন্দা। পোকার খেলছে ক্যাবুজে বসে। একটা কার্গো পাহারা দিচ্ছে ওরা। তেমন আহামরি কিছু নয়, মাত্র $60 মিলিয়ন বোঝাই একটা প্যাকিং বক্স। এই ডলারগুলোকে দেখে আসল বলে চেনা কঠিন। সোনার তো নয়, এমনকি রৌপ্য মুদ্রাও না। নতুন টাকায় যেমন সাফার কালির গন্ধ থাকে তাও নেই। এগুলো অচল প্রায় টাকা, তেল চিটচিটে। সান্তা ফের ফার্স্ট ন্যাশনাল সিটি ব্যাংকের প্রধান শাখায় নিয়ে যাওয়া হচ্ছে পোড়াতে। রুটিন প্রসিডিউর। তবে ব্যাংক যে এ ব্যাপারে ঢাকঢোল পেটায় না কখনো, তা বলাই বাহুল্য। পূবে ফেডারেল গিলেন ব্যাংক নোটের ধোপদুরস্ত চেহারা সহজে মলিন হয় না। কিন্তু মিসিসিপির ওপারে, অর্থাৎ পশ্চিমে, যেরকম আদর জোটে এদের ভাগ্যে, তাতে খুব অল্প দিনে এরা কাহিল হয়ে পড়ে। তাই সব ব্যাংকের উপর সরকারি নির্দেশ আছে প্রতি 6 মাস অন্তর
পুরনো ডলার জমা নিয়ে নতুন নোট বাজারে ছাড়ার। এরপর এসব ছেঁড়া ফোটা কাগজ নির্দিষ্ট একটা ব্যাংকে পাঠিয়ে দেয়া হয় এবং একজন পদস্থ কর্মকর্তার তত্ত্বাবধানে পুড়িয়ে ফেলা হয় সেখানে। আর এই জমা নেয়া আর পোড়ানোর মাঝে সময়টায় অত্যন্ত অযত্নের শিকার হয় এরা। রেকর্ডপত্রের কোথাও নোটের সিরিয়াল বা কোত্থেকে আসছে তার উল্লেখ থাকে না কোনো। এগুলো তখন শুধুই বাজে কাগজের তাড়া হিসেবে বিবেচিত হয়। অন্তত ট্রেনে ডাকাত পড়ার আগে সেরকমই ছিল অবস্থা। ক্যারি জোজোর দক্ষিণে একটা পাহাড়ি ফাটলে অপকর্মটি সারল ওরা। নিখুঁত আয়োজন। বাঁকের ওপাশে রেল লাইন উপড়ে ফেললেই হলো। ফাঁকটা যখন ইঞ্জিনিয়ারের চোখে পড়বে, মিনিট তিনেকের বেশি সময় থাকবে না তার হাতে। গ্যাস করে সজোরে ব্রেক চাপতে বাধ্য হবে। আর ঘটলও তাই। ক্যাপা ষাঁড়ের মতো স্বগর্জনে এসে পড়ল মান্ধাতা আমলের প্রকাণ্ড লোকো। বাঁকের মুখে পৌঁছেই মেসিং রেলটা দেখতে পেল ইঞ্জিনিয়র এবং যথারীতি খপ করে সে আঁকড়ে ধরল ব্রেক লেভার খানা। তার স্বরে নিগ্র সহকারীর 14 পুরুষ উদ্ধার করতে করতে সবেগে নামিয়ে দিল ওটা। ঝুলে রইল। স্টকার ডেভিড যখন টের পেল সমস্যাটা কি, খাবি খেতে খেতে ক্যাচ কোচ প্রতিবাদ তুলে লোকোমোটিভের নিচে অজস্র আগুনে ফুলকি ছুটিয়ে থেমে গেছে ট্রেন এবং ধুকছে। অদূরে পড়েছিল ল্যারিয়েট বাঁধা রেলটা। গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে গেল এডি মার্ফি, যে বেয়াক্কেলের দোষে আরেকটু হলেই ঘটে যাচ্ছিল দুর্ঘটনা। মা বাপ তুলে ঝেড়ে গাল দিতে লাগলো তাকে। সবে 2 কদম এগিয়েছে ও, হঠাৎ ট্রেনের সামনের কোণা ঘুরে বেরিয়ে এলো মুখোশধারী এক লোক। এডির নাকের নিচে একটা .38 স্টার অ্যান্ড অ্যাডামস ঠেসে ধরল। পিট পিটে চোখে গান মাদলের অন্ধকার গহ্বরের দিকে তাকালো মার্ফি। তারপর পিস্তলধারীর শীতল চোখজোড়ার পানে এবং আপনা আপনি ওর দুহাত ঊর্ধ্বমুখী হলো, যেন দড়ি বেঁধে উপর থেকে টেনে ধরেছে কেউ। কে ওখানে? ক্যাবের দরজায় এসে হেরে গলায় জানতে চাইল ডেভিড। হচ্ছেটা কি? চুপ! ধমক লাগালো পিস্তলধারী। নীরবে 3 বার উপরের নিচে মাথা দোলালো ডেভিড। পিছিয়ে বসকে পথ করে দিল গাড়িতে ওঠার। ওর চোখ কপালে, মুখ হা, সাহস উধাও। পিস্তলধারী খিকখিক করে হাসলো মুখোশের আড়াল থেকে। ওদিকে ট্রেন পুরোপুরি থামার আগেই ক্যাবজের পেছনের প্ল্যাটফর্মে উঠে পড়েছিল 2 লোক, বলাই বাহুল্য মুখোশ পরা। লাথি মেরে দরজা ভেঙে লোক দুটো এবার ঢুকে পড়ল ভেতরে। ট্রেন আচমকা থেমে যাওয়ায় পিঙ্কারটনের ধুরন্ধর 2 গোয়েন্দার অবস্থা তখন বেসামাল। হাত পা ছড়িয়ে পড়ে আছে মাটিতে। ঘোর কাটতে দেখলো 2টো পিস্তলের নল ড্যাব ড্যাব করে চেয়ে আছে ওদের দিকে। ওঠো ওঠো! তারা দিল 2 অনুপ্রবেশকারীর মধ্যে যে লোকটা গায়ে গতরে বিরাট সে। তার পরনে সাদামাঠা পোশাক, নীল ডেনিম আর পশমি শার্ট। টুপি অনেকটা নিচে টেনে দেয়া যাতে চুল দেখা না যায়। ব্যান্ডানার আড়ালে মুখ ঢাকা। দ্বিতীয় লোকটি বন্দুকের মুখে 2 গোয়েন্দাকে বাধ্য করলো উঠে দাঁড়াতে। ঠেলে নিয়ে গেল বিশাল বপুর কাছে। ও তখন ঝুঁকে পড়ে ডলার ভর্তি প্যাকিং বক্সটা জরিপ করছিল। আছে, বলল বিশাল বপু। মুখোশের আড়ালে ভারী শোনালো তার গলা। ভালো। উপরে নিচে মাথা ঝাঁকালো দ্বিতীয় হানাদার। তারপর অতর্কিতে পিস্তলের ব্যারেল দিয়ে আঘাত করলো একজন গোয়েন্দার মাথায়। অক করে অব্যক্ত একটা শব্দ বেরোলো গোয়েন্দা প্রবরের গলা চিরে। ভাঁজ হয়ে গেল 2 হাঁটু। দরাম করে সে আছড়ে পড়ল রেস্ট রুমের মেঝে। সঙ্গীর অবস্থা দেখে আঁতকে উঠল অপর গোয়েন্দা। সভয়ে মুখ লুকাতে চাইল প্রথম হানাদারের বুকে। মাথায় পিস্তলের বাড়ি খেয়ে জ্ঞান হারালো।
তুলতে পারবে? বাক্সটা দেখিয়ে জিজ্ঞেস করলো বিশালবাবু। দু হাতে বক্সটা ধরে ওজন পরীক্ষা করলো অপরজন। হ্যাচকা টান মেরে খানিকটা উঠিয়ে ফেললো মেঝে থেকে। কষ্ট হবে, বলল সে। তাহলে আমিই নিচ্ছি, বলল প্রথম হানাদার। সঙ্গী বেরিয়ে যেতেই পিস্তল হোলস্টারে গুজে প্যাকিং বক্সটা দু হাতে আঁকড়ে ধরল বিশালবাবু। সান্তা শার্টের সস্তা শার্টের নিচে ফুলে উঠল তার কাঁধ আর বাহুর পেশি। অবলীলায় ওটা তুলে নিল সে কাঁধে। ধীর কদমে বাইরের প্ল্যাটফর্মে বেরিয়ে এলো। তৈরি? তৈরি। দ্বিতীয় হানাদার হাত লাগিয়ে সঙ্গীকে সাহায্য করলো নামতে। তারপর এক ছুটে ঢুকে গেল অদূরের একটা ঝোপের ভেতরে। ফিরল একটা প্যাকিং মিউল সঙ্গে করে। খচ্চরের পিঠে চাপিয়ে কুরস্টির সাথে বক্সটাকে দ্রুত অথচ দক্ষ হাতে বেঁধে ফেলল ওরা। তারপর অপেক্ষাকৃত খরবাকায় দুর্বৃত্ত তীক্ষ্ণ স্বরে শীষ বাঁধালো। শীষের শব্দে ইঞ্জিন রুমের মুখোশধারী পিস্তল নাড়িয়ে ইশারা করলো তার দুই বন্দীকে। অনিচ্ছা সত্ত্বেও তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়ল এডি মার্ফি আর তার স্টকার। ওদের চোখ পিস্তলের উপর, দৃষ্টিতে ভয়। ভয় নেই, অভয় দিল দুর্বৃত্ত। মুখোশের নিচে আকর্ণ হেসে যোগ করলো, আমি তোমাদের মারব না। জি স্যার, বলল এডি মার্ফি। আপনার দয়া। আমি আর আমার বন্ধুরা পশ্চিমে গেছি, অর্থপূর্ণ সুরে বলল পিস্তলধারী। বোঝা গেছে? জি স্যার, পুনরাবৃত্তি করল মার্ফি। হ্যাঁ, আবার ভুল হয় না যেন, বলে গোড়ালির উপর পাই করে ঘুরে দাঁড়ালো হানাদার। দৌড়ে গেল সঙ্গীদের উদ্দেশ্যে। ঝটপট স্যাডলে চেপে তিনজনে ঘোড়া ছোটালো মাইল চারেক দূরের ম্যালপাই বনের দিকে। 15 মিনিটের মধ্যে দৃষ্টির আড়াল হয়ে গেল ওরা, এবং কেবলমাত্র তখনই নিজের জায়গা থেকে নড়ল ইঞ্জিনিয়ার মার্ফি। ঠিক আছে বাছা, ডেভিডকে বলল সে। চলো দেখি গিয়ে পিঙ্কারটনের লোক দুজনের কি অবস্থা। তারপর আমরা সাহায্যের খোঁজে যাব। জি স্যার, বলল ডেভিড। আমরা কোন দিকে যাব স্যার? মানে সাহায্যের জন্যে? ওই দুষ্টু লোকগুলো কোন দিকে গেছে ডেভিড? দিনের প্রথম সূর্যের দিকে চকিতে একবার তাকালো স্টকার। কর গুনল আঙুলের। পশ্চিমে বস, বলল ও। তাহলে আমাদের কোন দিকে যাওয়া উচিত মনে করো তুমি? প্রশস্ত অনাবিল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল ডেভিডের মুখ। কেন বস, পূবে? ঠিক বলেছ। স্থানকাল পাত্র ভুলে অধনস্থের পিঠ চাপড়ে দিল এডি মার্ফি। 2 পেনসিলভানিয়া অ্যাভিনিউ, ওয়াশিংটন ডিসি। 10th টেরক্সটি মাথায় বিরাট সেকেলে একটা ভবনের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সদর দপ্তর অবস্থিত। ডিপার্টমেন্টের চাহিদার তুলনায় ভবনের পরিসর নেহাত অকিঞ্চিৎকর। প্রায় 100 কর্মচারীর কল্ল কাকলিতে সদা মুখর থাকে এর 4টি তলা। এছাড়া বেসমেন্টে ছোটোখাটো একটি আগ্নেয় অস্ত্রাগার আর জিমনেশিয়ামও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব যার, সেই অ্যাটর্নি জেনারেলের অফিস দোতলায়। রাস্তার দিকে বিশাল উঁচু ছাদওয়ালা একটা কামরায় এক এর লাগোয়া অ্যান্টিরুম অ্যাটর্নি জেনারেলের প্রাইভেট সেক্রেটারি মিস লিলি বসে। মধুসোনালি চুলে চিরুনি চালাতে চালাতে মিস লিলি আপন মনে হাসছিল এ মুহূর্তে। খানিক আগে জন টাওয়ারকে বসের কামরায় পৌঁছে দিয়ে এসেছে সে। টাওয়ার জাস্টিস ডিপার্টমেন্টের চিফ ইনভেস্টিগেটর। বসের মুখোমুখি গদিয়াটা আর্ম চেয়ারে বসে আছে টাওয়ার।
আরমনের নজর বোলাচ্ছে ঘরের ভেতর, এর আনাচে কানাচে, কোথায় কি আছে না আছে সব তার জানা। যেন প্রতিটি জিনিসের মালিক সে নিজে। ডেস্কের পেছনে বসা বৃদ্ধ ভদ্রলোকটি নন। সেলফগুলো বইয়ে ঠাসা, অধিকাংশই আইন আর অপরাধ বিজ্ঞান সংক্রান্ত। ইতিহাস আর সমাজতত্ত্বের বইও আছে কিছু। দেখলেই বোঝা যায় নিয়ত অত্যাচার সইতে হয় বেচারাদের। নিছক বই নয়, মূলত কাজের হাতিয়ার হিসেবেই মালিকের কাছে ওদের দরকার। ঘরের ডান কোণ দখল করে রেখেছে বিরাট ডেস্ক এবং এর সামনে রাখা দুটো গদিয়াটা আর্ম চেয়ার। এছাড়া আর মাত্র দুটি আসবাব রয়েছে, ভারী ওক কাবার্ড আর পাল্লায় পেতলের কারুকাজ করা একটা সেকেলে আয়রন সেফ। ডেস্কের পেছনের দেয়ালে প্রকাণ্ড দুই জানালার মধ্যবর্তী অংশে আছে ডিপার্টমেন্টের গোলাকৃতি মনোগ্রাম আর মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। জন কামরার নীরবতা ভেঙে বললেন অ্যাটর্নি জেনারেল, আমি ঠিক বুঝতে পারছি না কথাটা কিভাবে বলবো তোমাকে। তাহলে আমিই বলি আপনার হয়ে নাকি, বলল টাওয়ার, কণ্ঠে ঈষৎ রুক্ষতা। আপনি চান অ্যাক্টিভ সার্ভিস থেকে আমি অবসর নিই? জন টাওয়ার দীর্ঘদেহী, চওড়া কাঁধ, পেশিবহুল সুগঠিত শরীর, রোদে পোড়া তামাটে মুখাবয়বে ঝড়ঝণ্টার সাপ, চোখ জোড়া নীল, তাতে সবসময় খেলা করে এক ধরনের শিশুসুলভ কৌতূহল আর বুদ্ধির ঝিলিক। কিন্তু দাঁড়ালে এখন আর টান টান থাকে না তার শরীর। আগের মতো ক্ষিপ্ত গতিতে চলাফেরাও করতে পারে না সে। কোনো এক সময় কালচে সোনালি ছিল ওর চুল, এখন তা সাদা, গৌপ্য লেগেছে রূপালির ছোঁয়া। টাওয়ারের পার্সোনাল ডোসিয়ে, যেটা এ মুহূর্তে পড়ে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ডেস্কে, তাতে ওর বয়সের পাশে লেখা আছে 48, কিন্তু বাস্তবের মানুষটিকে আরও বুড়োটে দেখায়। তো জন অস্থির ভঙ্গিতে বাতাসে হাত খেলালেন অ্যাটর্নি জেনারেল। প্রাণপণ প্রয়াস পাচ্ছেন উপযুক্ত ভাষা খুঁজে পেতে, যাতে তার এই দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধু রাতে ঘা না লাগে, কিন্তু পেলেন না। বলে ফেলুন, চাচা ছোলা গলায় বলল টাওয়ার, আমি কচি খোকাটি নই যে নাকি কান্না কাঁদবো বেশ জন, খেই ধরলেন ডেস্কের পেছনে বসা ভদ্রলোক, তোমার মেডিকেল রিপোর্ট দেখতে হয় আমাকে। স্ট্যান্ডার্ড প্রসিডিউর জানি, সাদামাঠা জবাব এলো। প্রতি 6 মাস অন্তর বলে চললেন অ্যাটর্নি জেনারেল। নিয়মটা আমার করা নয়, তাও জানি। স্বীকার করছি, নিউ মেক্সিকোতে এত শিগগিরই আবার তোমার পাঠান আমার উচিত হয়নি তোমাকে পাঠানো আমার উচিত হয়নি, বললেন বৃদ্ধ। কিন্তু ডাক্তাররা যেহেতু বলল তুমি আবার স্বাস্থ্য ফিরে পেয়েছ, তাই আর গা করিনি। আমার যদ্দূর মনে পড়ে তুমিও যেতেই চাইছিলে। হালকা সুরে কথাটা বলার প্রয়াস ফেলেন তিনি। জোর করে হাসতে চেষ্টা করলেন। টাওয়ারের মন কোনো কিছুতেই গলল না। এখন এতে বলা হয়েছে, সামনে রাখা ফোল্ডারে মৃদু টোকা মারলেন অ্যাটর্নি জেনারেল। তোমার পিঠ থেকে বুলেট বের করতে পারেনি ওরা।
সিদ্ধারার কাছে আটকে রয়েছে ওটা, এবং এরপরেও যদি কাজ চালিয়ে যাও তুমি, তার চিফ ইনভেস্টিগেটরের পরিণতি কি হতে পারে অনুমান করে শিউরে উঠলেন বিচার বিভাগের মনিব। হাতের ধাক্কায় ফোল্ডারটা সরিয়ে দিলেন একপাশে। জন, ডাক্তাররা সাব বলে দিয়েছে অ্যাক্টিভ সার্ভিসে আর তোমার থাকা হবে না। তাই আমার এখন তোমাকে একটা কথাই বলার আছে। চিফ ইনভেস্টিগেটর পদ থেকে তুমি সরে দাঁড়াও। এরপর আমি কি করব ভেবেছেন কিছু? উম্মা প্রকাশ পেল টাওয়ারের কণ্ঠে। রাস্তায় রাস্তায় খবর কাগজ বিক্রি নিশ্চয়, কিংবা একটা হুইল চেয়ার কিনে সুন্দরী নার্স রাখবো আমাকে এখানে সেখানে ঠেলে নিয়ে যাওয়ার জন্যে। আহ, ছেলে মানুষই করো না, তিরস্কার করলেন বৃদ্ধ অ্যাটর্নি জেনারেল। তুমি খুব ভালো করেই জানো অফিসে তোমাকে আমাদের দরকার। তুমি মোটা বেতনের একটা জব পাবে। ডেস্ক জব আমি চাই না, বলল জন টাওয়ার। এছাড়া তোমার সামনে আর কোনো পথ খোলা নেই। জন, ভুল স্যার, পলক তুললেন অ্যাটর্নি জেনারেল। ভুরু কুঁচকালেন। এই দপ্তরে তিনি এনেছিলেন জন টাওয়ারকে। দেখেছেন বারবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে সে। কৃতিত্বের সঙ্গে একের পর এক প্রমোশন পেয়ে উঠে এসেছে তার বর্তমান পদে। কেবল অধীনস্থ কর্মচারী নয়, জন টাওয়ারকে একজন বন্ধু হিসাবেও জানেন অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্নটি জিজ্ঞেস করতে ভয় হলো তার, কারণ এর উত্তর কী হবে বুঝতে পারছিলেন তিনি। তবু শেষমেশ করেই ফেললেন প্রশ্নটা। বলো, কোথায় ভুল হচ্ছে আমার? আমি চাকরি থেকে অবসর নিতে পারি, জবাব দিল জন টাওয়ার। ঠিক ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উপরে নিচে মাথা ঝাঁকালেন বৃদ্ধ। এ ব্যাপারে আমি তোমাকে বাধা দিতে পারবো না, কিন্তু তবু বলবো, আরেকবার তুমি ভেবে দেখো ব্যাপারটা। তোমাকে আমার প্রয়োজন জন। তোমার অভিজ্ঞতার সাহায্য আমার প্রয়োজন। নিউ মেক্সিকোতে ট্রেন ডাকাতি হয়েছে, লুট হয়ে গেছে $1,000,000। একজন পুরনো বন্ধু হিসেবে আমার প্রতি পার্সোনাল ফেভর হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি থেকে যাও। ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসি ফুটিয়ে তুলল টাওয়ার। অ্যাটর্নি জেনারেল চমকে উঠলেন। চিফ ইনভেস্টিগেটরের মুখে বিদ্রুপ আর অবজ্ঞা স্পষ্ট। আমিও অনুরোধ করছি আপনাকে, পুরনো বন্ধু হিসেবে, আমার প্রতি পার্সোনাল ফেভর হিসেবে, কেটে কেটে বলল অন্য অপেক্ষাকৃত তরুণ লোকটি। নিউ মেক্সিকোর এই কেসটা তদন্তের ভার আপনি আমাকেই দিন। দুম করে ডেস্কে একটা কিল মারলেন অ্যাটর্নি জেনারেল। উঠে রাগত্ব পায়ে জানালায় গিয়ে দাঁড়ালেন। ক্রুদ্ধ চোখে তাকালেন নিচের কোলাহল ব্যস্ত পেনসিলভানিয়া অ্যাভিনিউর দিকে। তুমি তো জানোই জন, আমি তা পারি না, বললেন তিনি। আর আপনিও জানেন স্যার, ডেস্কের কাজ করা সম্ভব নয় আমার পক্ষে, জবাব দিল টাওয়ার। মাথা তোলালেন অ্যাটর্নি জেনারেল। লম্বা শ্বাস টেনে ছেড়ে দিলেন সশব্দে। হ্যাঁ জানি, বলে চেয়ারে এসে বসলেন আবার। তার কাঁধ ঝুলে পড়েছে। আনমনে সিগার বক্সের দিকে হাত বাড়ালেন তিনি। লম্বা কালো একটা সিগার বের করে ধরিয়ে নিলেন ম্যাচ জেলে। ধোয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হয়ে গেল তার মাথা। ঝুলুনি এড়াতে চোখ কোঁচকালেন বৃদ্ধ। অবসন্ন দেহ এলিয়ে দিলেন পেছনে। তা কবে নাগাদ যেতে চাও?
নিয়ম মাফিক 4 হপ্তার নোটিশ পিরিয়ডের পর, স্যার। তার মানে নিউ মেক্সিকোর কেসে তুমি সাহায্য করছো না? পারলে করতাম, স্যার, বলল টাওয়ার। কিন্তু জানি জানি, অসহিষ্ণু ভঙ্গিতে হাত নেড়ে অধীনস্থ কর্মচারীকে থামিয়ে দিলেন বড় কর্তা। বারবার বারবার একই কথা শুনতে ভালো লাগছে না। এখনই ভাবতে চাইছেন না তিনি। তিনি এতদিন যেভাবে টাওয়ারের অভিজ্ঞতা, দক্ষতা আর সাহসের সাহায্য পেয়ে এসেছেন, আজ হঠাৎ করে তার অভাব পূরণ করবেন কিভাবে? পাশাপাশি এও ভাবতে চাইলেন না বৃদ্ধ, নিয়মে গলদটা কোথায়? যার এক তুড়িতে বহুদিনের যোগ্য একজন লোক অযোগ্য হয়ে পড়ে। নিকুচি করি নিয়মের, মনে মনে ভাবলেন অ্যাটর্নি জেনারেল। অন্তত আমরা আলোচনা তো করতে পারি, বললেন তিনি মিনিত বললেন তিনি মিনিত কণ্ঠে। নিশ্চয়, বলল বটে, কিন্তু টাওয়ারের কণ্ঠে বিন্দুমাত্র উৎসাহের সুর বাজল না। 3 পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সিতে মর্টি লিভেন আছে প্রায় 10 বছর। হামবাব বলতে সে কখনোই রাজি নয়। ওর পার্টনার নেড রাজি নয়। উভয়ের মধ্যে তারই প্রতিশোধ স্পৃহা বেশি। তাই যে ওকে আঘাত করেছে, এবার তাকে এক হাত দেখে নেওয়ার জন্যে ক্ষেপে উঠল সে। ওর পার্টনার নেট রাজি নয়। উভয়ের মধ্যে তারই প্রতিশোধ স্পৃহা বেশি। তাই যে ওকে আঘাত করেছে, এবার তাকে এক হাত দেখে নেওয়ার জন্যে ক্ষেপে উঠল সে। নেট রাজিন দীর্ঘকায় মানুষ, 6 ফুটের উপর লম্বা, কাঁধ দুটো যেন শালকাঠের খুঁটি, হাত শুয়োরের রান। লিভেন সে তুলনায় বেটে, চেটাল শরীর, প্রবীণ, ফলে অনেক বেশি শেয়ানা। দুজনে মিলে চমৎকার একটা দল। ডেনভারের রিজনাল অফিসে ওদের সুনাম যথেষ্ট। ডেভিড আর এডি মার্ফি শুশ্রূষায় জ্ঞান ফিরে পাওয়ার পরপরই গোয়েন্দা দুজন তাদের পরবর্তী কর্মপন্থা সম্পর্কে জরুরি বৈঠকে মিলিত হলো নিজেদের মধ্যে। আর ইঞ্জিনিয়ার আর তার স্টোকার উভয়েই সবিস্ময়ে দেখতে লাগলো ওদের কার্যকলাপ। ওরা বুঝতে পারল না কেন লিভেন আর তার সঙ্গী ঝটপট উঠে পড়ল ক্যাবুজের সাথে, আর কেনই বা হাতের ছায়ায় চোখ ঢেকে নজর বোলালো চারপাশে। গোয়েন্দারাও তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো রকম ব্যাখ্যা দিল না প্রথমে। এখন কি করা উচিত এ ব্যাপারে যখন আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার সারা হলো, কেবলমাত্র তখনই ইঞ্জিনিয়ার আর তার সহকারীর দিকে তাকাবার অবকাশ পেল তারা। ঠোঁট কামড়ে লাভা প্রান্তরের দিকে তাকালো মর্টি লিভেন। চোখ সংকুচিত, মাথায় চিন্তার ঝড়। এই বুনো অঞ্চল তার চেনা, জানে সামনের ওই নিরেট কালো সান অ্যান্ডেস পর্বতমালা এবং তার পেছনে কি আছে। হিসেব মিলছে না। রাজিনকে বলল সে, ওরা পশ্চিমে গেল কেন? 200 মাইলের মধ্যে কোনো জনবসতি নেই, তার উপর প্রতি পদে ইন্ডিয়ান হামলার ভয়। মাথা দোলালো রাজিন। মালপাই বন আর লাভা প্রান্তর শেষে নারা স্যান অ্যান্ডেস, এবং তারপর হর্নাদা ডেল সুয়েত্রো। ভয়ঙ্কর এক অঞ্চল, প্রাণহীন এক ফোঁটা পানি পর্যন্ত মেলে না। ইয়াঙ্কিরা তাই এর নাম দিয়েছে ডেথ মার্চ বা মরণযাত্রা। দক্ষিণেও সেই অবস্থা, বলল সে। লিভেন মাথা দুলিয়ে সায় জানালো। হোয়াইট স্যান্ডোস, অস্ফুটে বলল সে। হাত ইশারায় 40 মাইল দীর্ঘ মরুভূমিটা দেখালো। ঠিক দুর্বৃত্তরা হোয়াইট স্যান্ডসের
পাশ দিয়ে ঘুরে সান অগাস্টিন পেরিয়ে লাস ক্রুসেস ক্যানিয়ন হয়ে সোজা মেক্সিকান সীমান্তে চলে যেতে পারে। মরুবাতাস বালু উড়িয়ে এনে ঢেকে দেবে ট্রাক। টেইল করা সম্ভবপর হবে না। কিন্তু ওখানে যাবে কেন? কেউ জানে না ওদের পরিচয়। লুণ্ঠিত টাকার হদিসও বের করা সম্ভব নয়। যেভাবে কাজটা সেরেছে তাতে বোঝা যায় এসব তথ্য ওদেরও জানা। সুতরাং সীমান্ত পেরোনোর চেষ্টা যেমন করবে না ওরা, তেমনি প্রশ্ন ওঠে না দক্ষিণ পশ্চিমের সবচেয়ে ভয়ঙ্কর এলাকা পাড়ি দেওয়ার ঝুঁকি নেয়ার। সান্তা ফে 150 মাইলেরও বেশি পথ, মন্তব্য করল রাজিন। এবং সেখানে গিয়ে টাকা উড়াবার কোনো সুযোগ নেই, তথ্য জোগালো লিভেন। সান্তা ফে ওর চেনা। নোংরা কাউ টাউন। এমন কোনো মেয়ের দেখা মিলবে না যার গায়ে কোনো না কোনো ধরনের বসন্ত নেই। রাস্তাগুলো কর্দমাক্ত, এখানে সেখানে ছাগল আর মুরগির বিষ্ঠা। পানীয় বলতে শুধুই টেকুইলা। আবার নিজের ঠোঁট কামড়ালো লিভেন। লোকগুলো চতুর, বলল মনে মনে। যেভাবে ডাকাতিটা করেছে, ভেতর থেকে তথ্য জুগিয়েছে কেউ। প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া বেফাস কিছুই বলেনি। কিভাবে সম্ভাব্য ধাওয়াকারীদের চোখে ধুলো দিতে হয় জানে। এবং হয়তো এও জানে এক্ষেত্রে যে কেউ ধরে নেবে উত্তরে গেছে ওরা। গ্যালিয়ান্স পিককে ডানে রেখে উত্তরে এলো কুয়েডো হয়ে ল্যামি এবং সেখান থেকে সান্তা ফে। তারপর কোনো ওয়াগন টেনে চেপে পশ্চিমে অ্যারিজোনা, উত্তরে ইউটা নয়তো কলোরাডো, পূবে ফের টেক্সাস, এবং এগুলোর সবকটি টেরিটোরিয়াল রাজধানী থেকে নিরাপদ দূরত্বে। আমি বাজি রাখতে পারি পূবে গেছে, বলল লিভেন। মনে হয় না, তর্ক জুড়ল রাজিন। ঠিক উত্তরে সান্তাফের দিকে মন নেবে, ব্যাখ্যা করল লিভেন। কিন্তু আমরা যা ভাবছি সেভাবে এগোবে না, আমি নিশ্চিত। সোজা মেসকালেরও রিজার্ভেশনে যাবে ওরা। সেখান থেকে লিঙ্কন কাউন্টি হয়ে পেকোস, তারপর মন চাইলে একেবারে গ্লোরিয়েটা পর্যন্ত। একবার পাহাড় পেরোতে পারলে আরামের রাস্তা। তোমার কথাই বোধহয় ঠিক, স্বীকার করল রাজিন। আবার ভুলও হতে পারে। হোক না, তাতে আর কত ক্ষতি হবে, নেট, বলল লিভেন। $60 মিলিয়ন হারানোর চেয়ে বেশি নয় নিশ্চয়। সখেদে মাথা দোলালো রাজিন। ঠিক আছে মর্টি, বলল সে, তোমার কথাই সই। আমরা ফিতিপথ ধরব, শুরু করলো লিভেন। চেষ্টা করে দেখব অস্কিউরোর ঘোড়া মেলে কিনা। তারপর ঘোড়া আই ইঞ্জিনিয়ার ইধার আও। এগিয়ে এলো এডি মার্ফি। নিজেদের মতামত আর উদ্দেশ্য ওর কাছে ব্যক্ত করলো মর্টি লিভেন। অস্কিউরো এখান থেকে মাইল 10 হবে, বলল গোয়েন্দা। 2 বড়জোর 3 ঘন্টার পথ। ক্যারিজও দূরত্ব এর অর্ধেকও নয়, কাজেই আরও আগে পৌঁছে যাবে তুমি। ওখানে গিয়েই খুঁজে বের করবে শেরিফকে। তাকে বলবে আমরা কি করেছি এবং কেন করেছি। বলবে এই ভাঙা ট্রাক মেরামত করতে সে যেন লোক পাঠায়, আর সান্তা ফেতে ইউএস মার্শালের কাছে খবর পাঠিয়ে দেয় একটা। আপনি নিশ্চিত থাকুন স্যার, বলল মার্ফি। ডেভিড, কুইক মার্চ। আর একটা কথা, ইঞ্জিনিয়ারকে পিছু ডাকলো লিভেন। শেরিফকে বলবে আমরা বনিটো লেকে যাওয়ার চেষ্টা করছি,
এবং সেখান থেকে রুইডোসোর দিকে। অবশ্যই বলবো, প্রতিশ্রুতি দিল মার্ফি। এবং প্রায় ঘন্টা দেড়েক বাদে ক্যারিজোজো কোর্ট হাউসে শেরিফের কামরায় ঢুকে ধপ করে বসে পড়ল একটা চেয়ার টেনে নিয়ে। শেরিফ বিল ল্যাংলির বয়স আনুমানিক 30। গ্রাম্য চেহারা, কোমরে সিগান ঝোলায় আনাড়ি ঢঙে, হোলস্টার উঁচু করে বাঁধা, .45-এর হ্যামারটা ফিতে দিয়ে আটকান থাকে সর্বদা। ওর এই 8 পৌরে বেশভূষা দেখে আজ পর্যন্ত বহু তস্করই ধোঁকা খেয়েছে, কারণ ল্যাংলি হাওয়াগোবা কিংবা মন্থর কোনোটি নয়। পিস্তলের সমান চালু এ তল্লাটে আর একজনও আছে কিনা সন্দেহ। এছাড়া আরও একটা গুণ আছে তার, যাই করে অনেক ভেবেচিন্তে। অত্যন্ত মনোযোগ সহকারে এডি মার্ফির কথা শুনল সে। তারপর স্টকারকে জেরা করে ইঞ্জিনিয়ারের বক্তব্যের সত্যতা যাচাই করে নিল। ওদের কথা থেকে 3 হানাদার সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেল ল্যাংলি। পিঙ্কারটনের 2 গোয়েন্দার চিন্তা কোন পথে অগ্রসর হচ্ছে তাও অনুমান করে নিল। যখন বুঝল গোয়েন্দা দুজন পশ্চিমের কোনো এক বক্স ক্যানিয়নের গোলকধাঁধায় পথ হারিয়ে ঝামেলায় ফেলবে না তাকে, উঠে বাইরে গেল শেরিফ। লুটেরাদের পিছু নিতে পসি সাজালো। শেরিফ ল্যাংলির পসিতে বটতলার উপন্যাসে যেমন থাকে, বাক স্কিন পরিহিত পিস্তলেরও বা সনচক্ষু কোনো অ্যাপাচি ট্র্যাকার অনায়াসে হাওয়ায় পাখি কিংবা পানিতে মাছ অনুসরণ করতে পারে সে যে থাকলো না। প্রথমেই বুড়ো নিক ক্যাস্টিসকে ডাকল সে। ক্যাস্টিসের বয়স এখন 70 বা এর কিছু বেশি। নিক স্প্যানিশ আমেরিকান সেটলার। এই বয়সেও যে কোনো জোয়ান মরদের সাথে বাজি ধরে পাহাড়ি খচ্চরের পিঠে চাপতে পারে এবং অধিকাংশ সময় বাজিতে সেই যেতে। ওই অঞ্চলের প্রতিটি টিলাটক্কর আর হোয়াইট ওকস আর টুলারোসার মাঝে যত ক্যানিয়ন আছে তার সবই ও চেনা। ল্যাংলির পসি বাহিনীর দ্বিতীয় সদস্য একজন মেস কালেরো দো আসলা, নাম জিম বব প্যান্থার। জিম ববকে সঙ্গে নেয়ার বিশেষ কারণ আছে। যাত্রাপথে ওরা যদি কোনো মেস কালেরো বা অ্যাপাচি দলের মুখোমুখি পড়ে যায়, জিম বব থাকায় কোনো রকম উটকো ঝামেলার সৃষ্টি হবে না। তাছাড়া দো আসলা একজন দক্ষ ট্র্যাকারও বটে। সব শেষে ল্যাংলি তার ডেপুটি টনি কোয়েলকে পাকড়াও করল। টনি দেখতে অলস, বেজায় ঢ্যাঙা, চোখজোড়া সর্বদা ঘুম জড়ান। ওর বিশেষত্ব গুলি ছুঁড়ে সে উড়ন্ত পাখির চোখ ঘায়েল করতে পারে। তো নিক, বুড়োকে জিজ্ঞেস করল ল্যাংলি, সবই শুনলে তুমি, এবার বলো তোমার কি ধারণা? সান্তাফেতে যাওয়ার জন্য হোয়াইট মাউন্টেন্স কিংবা পেকোসোর পথ ধরা নিছক পাগলামি, ক্যাস্টিল বলল শেরিফকে। তবু আমার মনে হয় পূবের ওই লোকগুলো ওদিকে গেলেই ভালো করবে। ধরো ওরা পূবে বাঁক নিয়েছে, উত্তরে যাচ্ছে না, বলল ল্যাংলি। সেক্ষেত্রে কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আমাকে জিজ্ঞেস করলে বলবো খুব বেশি রাস্তা নেই, হাই তুলে বলল টনি কোয়েল। ডেপুটির কথা ঠিক, ওই পথে তেমন কোনো যাওয়ার জায়গা নেই। চড়াই ভেঙে লিটল কাপ মাউন্টেন্সের দিকে যেতে পারবে। লিটল কাপকে চলতি অর্থে ঠিক পর্বত বলা যায় না, তবে সাধারণ পাহাড়ের তুলনায় বেশ উঁচু। নোগাল পিক চার্চ মাউন্টেনের মাঝামাঝি অংশে গিরিপথ আছে একটা। এরপরই লোগাল ক্যানিয়ন,
সেটা পেরিয়ে উত্তরে বাঁক নিলে ক্যাপিতান। তবে পথটা ঘোরার জন্যে বন্ধুর, খচ্চর অতিক্রম করতে পারবে। অত্যন্ত দুর্গম বলে দুর্বৃত্তদের নোগাল ক্যানিয়ন টেইল ধরার সম্ভাবনাকে নাকচ করে দিল নিক ক্যাস্টিস। স্প্রিং ক্যানিয়নের পেছন দিয়ে টার্কি ক্যানিয়নে গিয়ে ঢুকলে কি হবে জানতে চাইল ল্যাংলি। বনিটো লেকের পাশ দিয়ে ভাঙাচোরা টেইল রয়েছে একটা। ক্যাপিতান আর রুইডোসের মধ্যে সংযোগ রক্ষাকারী মূল টেইলে গিয়ে মিশেছে। একটু ভেতর দিকে পাহাড়ি রাস্তাও আছে আর একটা। আমি চিনি ওটা, রুক্ষ সুরে বলল বুড়ো ক্যাস্টিস, যেন ওর পেশাগত সুনামকে চ্যালেঞ্জ করা হয়েছে। টিলা টক্করের মাঝ দিয়ে ফোর্ট স্ট্যান্টনে গেছে, কিন্তু আমল দেয়নি। তার কারণ আমার ধারণা ওরা সৈন্যদের এড়িয়ে চলতে চাইবে। ঠিক স্বীকার করলো ল্যাংলি। দক্ষিণে যেতে পারে, বলল টনি কোয়েল। দক্ষিণ? ঝামটে উঠল নিক। দক্ষিণ বলতে তুমি কি বোঝাচ্ছ? ওই যে পাহাড়ি রাস্তাটা আছে, জানালো কোয়েল। ফোর্ট স্ট্যান্টনের মাইল দুয়েক এপাশে দক্ষিণে মোড় নিয়েছে যেটা। খোদার কসম, বিলকুল ঠিক, সশব্দে নিঃশ্বাস ত্যাগ করল নিক ক্যাস্টিস, যেন একই সঙ্গে ক্লান্ত এবং সন্তুষ্ট বোধ করছে। আর একটু হলে ভুলেই বসেছিলাম ওটার কথা। সোজা ইগল ক্রিকে নেমে গেছে এবং সেখান থেকে সান প্যাটের চড়াইয়ে রুইডোসোতে গিয়ে মিশেছে। সান প্যাট্রিকোরিও রুইডোসো বা নয়জি রিভারের তীরে মেক্সিকানদের ছোটোখাটো একটা বসতি। বেশিরভাগ ঘরবাড়ির মালিক শেডিও পরিবার। এবং সানপ্যাট থেকে শীষ দিয়ে উঠল ল্যাংলি। আর্কটিক সার্কেল আর নয়জি রিভারের মাঝখানে শুধু একটা তার কাটার বেড়া। আমার তো মনে হয় পানির মতো সোজা, যদি এই ট্রেন ডাকাতটা পথ চেনে। চেয়ার ছাড়তে ছাড়তে বলল কোয়েল। চেনে, দীর্ঘকণ্ঠে জবাব দিল ল্যাংলি। যদিও কিভাবে এতটা নিশ্চিত হলো ও এ প্রশ্ন কেউ করলে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারত না সে। এডি মার্ফি আর ডেভিডকে বসিয়ে রেখে অন্যদের সঙ্গে করে বাইরে বেরিয়ে এলো শেরিফ। ঘোড়ায় চেপে সদলে যাত্রা করলো পূবের পাহাড় পর্বতের দিকে। খোঁড়াতে খোঁড়াতে দরজায় এসে দাঁড়ালো মার্ফি। গলা চড়িয়ে ডাকলো, শেরিফ, আমাদের কিছু বললে না যে? ভুকুটি করল ল্যাংলি, যেন যথাযথ সৌজন্য প্রকাশে ব্যাঘাত ঘটেছে বলে লজ্জা পেয়েছে ভীষণ। ও দুঃখিত, চেঁচিয়ে বলল সে, একদম ভুলে গিয়েছিলাম। তোমাদের দুজনকে ধন্যবাদ। পরক্ষণে ধুলোর মেঘের আড়ালে হারিয়ে গেল সে, এবং ঠিক পেছনেই কোয়েল আর বুড়ো ক্যাস্টিস। কাপিতানের উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া হাঁকিয়ে এগোলো ল্যাংলি, আর এডি মার্ফি কিস্তি করল অশ্রাব্য। মাথা থেকে ইঞ্জিনিয়ারের ক্যাপটা খুলে আছড়ে ফেলল মাটিতে। এত জোরে জানালায় মারলে নির্ঘাত সার্সি ভেঙে চুরমার হয়ে যেত।